This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। সময় এখন হটস্পটের। আপনাদের সঙ্গে টিভি 9 বাংলায় লিমা রয়েছে। আর প্রত্যেক দিনের মতোই আপনারা জানেন হটস্পটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে। কিন্তু আজকের ইস্যুগুলো কি, চলুন আমার সঙ্গে চলুন। এই মুহূর্তে আজকে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা হবে, কোন কোন বিষয়গুলোর ডিটেল আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আগে চটপট সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাইবো। হটস্পটের প্রথম কোন বিষয় নিয়ে কথা হবে? হাজিরায় আপত্তি। অনুব্রত মণ্ডল হাজিরা দিলেন না। আগামীকাল আবারও নোটিশ দেওয়া হয়েছে। আবার কি হাজিরা দিতে পারবেন নাকি হাজিরা এড়াবেন, নজর রয়েছে। পরের বিষয় হচ্ছে কলকাতায় স্পাই। ঠিক শুনছেন, স্পাই এর খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু সে কি করেছে এখনো অব্দি, আর সে কে তার ডিটেল দেব। পরের কি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আপনাদের সঙ্গে হটস্পটে? ফুসছে তিস্তা। যে ছবি আজ আপনাদেরকে হটস্পটে দেখাতে চলেছি তা একেবারে ভয়ঙ্কর ছবি। হটস্পটে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তবে শুরুতেই আজকে আমাদের নজর রাখতে হচ্ছে বীরভূমের দিকে। পুলিশকে গালদার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল তো দিতে দেয়, আমি তাকে অপমান করি। উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট। অন্যায় হয়েছে, ভয়ঙ্কর অন্যায় করেছি। পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলো এইবার। আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আর 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাকতে খাই তো না, ঘুমের। অনুব্রত মণ্ডল পুলিশের ডাকে তিনি আজ হাজিরা দেননি। অসুস্থতার কারণ দেখিয়েছেন, আর সেই কারণ দেখিয়ে পুলিশকে বাইপাস করেছেন কেষ্টমণ্ডল। পুলিশ দ্বিতীয় নোটিশ দিয়েছে তাকে, কাল আবার তলব। কিন্তু যে অনুব্রত অসুস্থতার জন্য হাজিরায় দিতে পারেননি, সেই অনুব্রত গাড়ি চড়ে দিব্য পার্টি অফিস চলে গেলেন। আইসিকে কদর্য হুমকির পর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও আজকে অসুস্থতার কথা বলে যাননি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ দাপুটে তৃণমূল নেতা। পরিবর্তে পাঠান 7 জন আইনজীবীকে। দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে কাল তাকে ফের হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। কিন্তু তার মধ্যেই বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে পার্টি অফিসে গেলেন অনুব্রত মণ্ডল। তিনি কি বলেছেন, কেন যাননি তিনি? অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর হাজিরা এড়িয়ে যাওয়া এটা তো প্রথম নয়, এটা তো আমরা দেখেছি, বাংলার মানুষ দেখেছে। এর আগেও এমন ছবি আমরা আপনাদেরকেও দেখিয়েছি। গরু পাচার দুর্নীতি মামলায় সিবিআই 10 বার তলব করলেও 9 বারই হাজিরা এড়িয়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা। আর সেই সময় মাত্র একবার হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এই ছবিটা আপনাদেরকে মনে আছে? সেই ছবিটা আরো একবার চলুন দেখি। কেন্দ্রীয় এজেন্সি হাজিরার নোটিশ দেওয়ার পর অনুব্রতর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সরকারি চিকিৎসক। তাকে হাসপাতালে যেতে হয় না, চিকিৎসকই তার বাড়িতে চলে আসে। শোনা যায় চিকিৎসকের ওপর চাপ দিয়ে অসুস্থতার কথা লিখিয়েছিলেন কেষ্টমণ্ডল। আর পরে সেই চিকিৎসক কি বলেছিলেন মনে আছে? একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, একবার শুনুন। ওনাকে দেখে যেটা মনে হলো যে শ্বাসকষ্ট আছে, মানসিকভাবে ভেঙে পড়েছেন, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন তো আছেই। কলকাতায় যাওয়ার মতো অবস্থায় অবশ্যই আছেন, কিন্তু আমার মনে হয় এই সময় না গেলেই ভালো। সেবার বীরভূম থেকে কলকাতা আসতে হতো, কিন্তু এবার তো বাড়ির কাছেই, মানে একেবারে কাছেই তলব ছিল। সেটাও কেন দিতে পারলেন না কেষ্টমণ্ডল? পার্টি অফিসে যেতে পারলেন, থানায় কেন নয়? আচ্ছা, তিনি কি ভয় পাচ্ছেন? আবার গ্রেফতারের ভয়? যখন চরম দরম গুরু বাতাসা, নকুলদানা করতো, তখন তাড়িয়ে সেটা মমতা ব্যানার্জি উপভোগ করতেন। বাংলার পুলিশকে ভাবতে হবে নিজেদেরকে কোন জায়গায় নিয়ে গেছে। ওকে সেই রাত্রে তো উচিত ছিল অ্যারেস্ট করার। ইজ ইট এ কগনিজেবল অফেন্স? ও যদি গালাগাল দিয়েছে সেটা নিঃসন্দেহে ভালো নয়, কিন্তু গালাগাল দিলেই কি কগনিজেবল অফেন্স হয়ে যায় না নন কগনিজেবল অফেন্স হয়? ইমোশন স্যাটিসফাই করার জন্য তার ল নয়, আইন তো নয়। আইন যা পথে, আইনের পথে চলবে।
তবে একটা পার্থক্য আছে জানেন তো, মানে তখনকার অনুব্রত আর এখনকার অনুব্রতর মধ্যে। তখন অনুব্রত রাজা, আর এখন তার পাশে দল কিন্তু দাঁড়াচ্ছে না। তৃণমূলেই প্রশ্নের মুখে পড়েছেন কেষ্টমণ্ডল। তার রাজনীতির ক্যারিয়ার নিয়ে কি শেষ হতে চলেছে? জেলা সভাপতির পদ তো আগেই গিয়েছে, শুধুমাত্র কোর কমিটির সদস্য অনুব্রত। রুরাল ডেভেলপমেন্ট বোর্ডের পদও খুইয়েছেন অনুব্রত। বীরের সম্মান কি তবে কেড়ে নিচ্ছে শাসক? বাড়ি থেকে বেরোতে দেব না। তখন তিনি কার্যত বীরভূমের রাজা। এক হুঙ্কারে গোটা জেলা মাথায় তুলে নেওয়ার ক্ষমতা রাখতেন। কখনো ভোটে দাঁড়াননি, কিন্তু ভোটে কে দাঁড়াবে, কে কোন পদ পাবে, সবটাই ছিল তার হাতে। তিনি কিং মেকার অনুব্রত মণ্ডল। সবই চলছিল তার ইচ্ছে মতো। কিন্তু 2022 সালের অগাস্ট মাসের একটা সকাল অনুব্রত রাজত্বে থাবা বসাতে শুরু করল। গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। কয়েক মাসের মধ্যে বাংলাও ছাড়তে হলো। তিহাড়ের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু তার আগে একটা বিষয় সবার নজরে আসে। শিব ঠাকুর মণ্ডল নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগে অনুব্রতকে গ্রেফতার করতে আসানসোল জেলে পৌঁছে যায় বীরভূম পুলিশ। 2 বছর আগের ঘটনায় হঠাৎ করে অভিযোগ, আর পুলিশের হঠাৎ তৎপর হয়ে ওঠা প্রশ্ন তুলে দিয়েছিল। গ্রেফতার করতে নাকি অনুব্রতর তিহাড় যাত্রা আটকাতে পুলিশের তৎপরতা। যে পুলিশকে বোম মারার কথা বলার পরেও পুলিশ কিছু করার সাহস পায়নি, সেই পুলিশ অনুব্রতকে গ্রেফতার করতে চায়। অনুব্রতর তিহাড় যাত্রা আটকায়নি। জেলে বসেই অনুব্রত শুনতে পেলেন 2023-এর পঞ্চায়েত ভোটে দল ভালো ফল করেছে, কিন্তু অনুব্রতর সাজানো বাগান তুলে দেওয়া হয়েছে দলেরই তার প্রবল প্রতিপক্ষ বলে পরিচিত কাজল শেখের হাতে। এরপর 2024-এর লোকসভা ভোট। কাজল শেখের নেতৃত্বে বীরভূমে তৃণমূলের ক্লিন সুইপ। ভোটে রক্তারক্তির অপবাদ থেকেও বীরভূম মুক্ত। জেলে থেকে জেলা সভাপতি অনুব্রত, কিন্তু দলের রাশ কাজল শেখের হাতে। অনুব্রতর কাছের মানুষরাও নাকি তখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। জামিন পেয়ে গত বছর বাড়ি ফিরলেন কেষ্ট। শরীর ভেঙেছে, মৌন। কেষ্টর চোখে জল দেখে রাজ্য রাজনীতি অবাক। কেষ্টমণ্ডলের মুখে শুধুই শান্তি শান্তি। সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে। আমরা কোনো কিছু শরীর খারাপ, একের পর এক মামলায় লড়াই, কেন্দ্রীয় এজেন্সির হাতে সম্পত্তি বাজেয়াপ্ত। পুজোয় গ্রামে গিয়ে বললেন হাতে আর টাকা নেই, সবাইকে খাওয়াতে পারবেন না। আমি খাওয়ানো দাওয়ানো এবারে আমার খাওয়াতে বেশি ভালো আছেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন ছিল না। জোর কম ছিল, সেই দাপটও আর দেখা যাচ্ছিল না। এর মাঝেই দল অনুব্রতকে সরিয়ে দিল জেলা সভাপতি পদ থেকে। শুধুমাত্র কোর কমিটির সদস্য হয়ে গেলেন অনুব্রত। এটাই কি কেষ্টমণ্ডলের হাতে ঘা দিল? আবারও নিজের দাপটে ফিরতে চাইলেন কেষ্টমণ্ডল। এই তো সেদিন গদা হাতে মিছিল, নাম না করে কাজল শেখকে খোঁচা, বা জনপ্রিয় সিনেমার স্টাইল। ভোটের সময় পার্টি অফিসে বসে অনুব্রতর ফোন কল বেশ ভাইরাল হতো। এবারেও একটা ফোন কল, কায়দাও অনেকটা একই রকম। তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। দুটোই অনুব্রত, দুটোই ফোন কল, কিন্তু মাঝে কয়েক বছরের পার্থক্য। যে কয়েক বছরে বীরভূমের কোপাই দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কেষ্টমণ্ডলের দাপটও কি কোপাইয়ের জলেই ধুয়ে গেল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমি কথা বলতে চাইবো এই মুহূর্তে সরাসরি তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, তুমি সেই বীরভূমের মানে আনাচে কানাচে গলির মোড়ে মোড়ে দুর্নীতি ছিল, সেই একটার পর একটা রিপোর্ট আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলে। আজ বীরভূম কি বদলেছে তন্ময়? অনুব্রত মণ্ডল যাকে প্রকাশ্যে দেখা যেত পুলিশকে হুমকি দিতে, সেটা আবারও করেছেন, কিন্তু এবার সে ক্ষমা চাইল।
দেখো সেই চিত্র কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছুটা রয়ে গিয়েছে বীরভূমে, মাঝে কিছুটা বড় চলে স্তীমিত হয়েছিল, কিছুটা নেমে গিয়েছিল। তারপরে আবারও অনুব্রত মণ্ডল কিন্তু একদম তার নিজের স্বমহিমায় রয়েছেন। স্বমহিমায় ফিরে এসেছেন কীভাবে না, তিহার জেল থেকে ফিরে আসার পর ধীরে ধীরে খাপ খোলা বলে না, ধীরে ধীরে নিজের খাপ খুলছিলেন তিনি। একবারে যে কোর কমিটির বৈঠক, সেখানে তার দাদাগিরি শুরু হয়েছিল, যে কারণে দীর্ঘদিন ধরে কোর কমিটির বৈঠক ডাকছিলেন না বলে একাংশ অভিযোগ তুলেছিল। পরবর্তী সময়ে কালীঘাটের হস্তক্ষেপে, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে তারপর কোর কমিটির বৈঠক হয় দলনেত্রীর হস্তক্ষেপে। পরবর্তী সময়ে আবার কাজলের সঙ্গে তার গোল বাঁধে। এখন যেটা দেখা যাচ্ছে, আগে যেভাবে প্রশাসনকে শাসাতেন, কাজ যদি না হতো, ওনার কথা যদি শোনা না হতো, ঠিক এখন সেই জিনিসটা প্রকাশ্যে চলে এলো এক পুলিশ অফিসারকে ফোন করা সূত্রে। অর্থাৎ বোলপুর আইসিকে যে ফোন করা হয়েছিল, অনুব্রত মণ্ডল নিজের ফোন থেকে করেননি, এখন যেটা জানা যাচ্ছে তিনি তার ঘনিষ্ঠ কারোর ফোন থেকে সেই ফোন করেন। অনুব্রত মণ্ডল আইসিকে ফোন করে যে অকথা কুকথা, তার বাইরে যেটা খুব সিরিয়াস, যে সিরিয়াস ব্যাপারটা আমরা বারবার বলছি, একজন পুলিশ আধিকারিককে বাড়ি থেকে, বাংলো থেকে টেনে বের করে এনে তাকে বলছেন এমন মারবো না। অর্থাৎ দায়িত্বে থাকা একজন পুলিশ আধিকারিককে প্রাণনাশের হুমকি দিচ্ছেন তিনি, নাম্বার 1। নাম্বার 2, এই রাজ্যের শীর্ষ পুলিশ কর্তার নাম রাজীব কুমার। তিনি আরেকটি ফোন যখন কথা বলছেন, সেই রেকর্ডেই দেখা যাচ্ছে। আমরা সকাল থেকে সেই রেকর্ড বারংবার শোনাচ্ছি তন্ময়, কিন্তু একটা বিষয় আমরা আরেকটা বক্তব্য শোনাচ্ছি যেখানে বারবার হুমকি দিতে দেখা যাচ্ছে পুলিশকে। মানে সেই পুরনো ফুটেজগুলো আমরা আমাদের দর্শকদেরকে আবারও দেখিয়েছি, মানে দেখাতে বাধ্য হয়েছি আর কি। মানে অনুব্রত মণ্ডলের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু তখন দল ব্যবস্থা নেয়নি, এখন কেন দল ব্যবস্থা নিচ্ছে, এখন কেন ক্ষমা চাইতে বলছে? দেখো, পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তিহার জেল থেকে কেউ বলছেন ছাল ছাড়ানো বাঘ, কেউ বলছেন ছাল সমেত বাঘ, কেউ বলছেন বেড়াল। যাই হোক না কেন, অনুব্রত মণ্ডলের বিকল্প কোথাও বোধহয় দল খুঁজে পেয়েছে। 1, 2, কোর কমিটি। সেই কোর কমিটি বীরভূম জেলা চালাবে। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং ঘোষণা করেছিলেন, আমি নিজে বীরভূম দেখব। এর সঙ্গে ফিরাদ হাকিম, তিনি দায়িত্ব রয়েছেন সাংগঠনিকভাবে। সব মিলিয়ে অনুব্রত মণ্ডল দল বীরভূমকে একদম মানে নিজেরা কোর কমিটি গড়ে দিয়েছে এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমো নজর রেখেছে। বোঝা যাচ্ছে যে জল কোন দিকে গড়াচ্ছে। তন্ময়, আমাদের নজর থাকবে, তুমি ধন্যবাদ তোমাকে। এবং তন্ময় বীরভূম থেকে প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদের জন্য তুলে ধরবে। কিন্তু আগামীকালও খুব গুরুত্বপূর্ণ একটা দিন রয়েছে, দেখা যাক সেদিকে কি হয়। কিন্তু তার আগে এই যে মানে সেই অডিও ক্লিপ যা এখন আপনারা প্রত্যেকেই শুনে ফেলেছেন, যেভাবে আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, ক্ষুব্ধ অভিষেক পাক মুখোশ খুলতে সংসদীয় দলের সঙ্গে বিদেশ সফরে গিয়েছেন ঠিকই, কিন্তু সমস্ত বিষয় রাজ্যে কি হচ্ছে, অনুব্রত মণ্ডল কি বলেছেন, সমস্ত খুঁটিনাটি তথ্য নিচ্ছেন অভিষেক। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, কেষ্টকাণ্ড নিয়ে ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। সবটা শোনার পর সূত্রের খবর, তৃণমূল নেত্রী ও সুব্রত বক্সির সঙ্গে নিয়ে তার কথা হয়েছে। অনুব্রত নিয়ে কঠোর কোনো সিদ্ধান্ত কি দল নিতে পারে? সূত্র মারফত আমাদের কাছে যে খবর রয়েছে, 3রা জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশে ফিরছেন। তৃণমূলের অন্দরে প্রশ্ন, কোর কমিটির সদস্য পদ কি থাকবে কেষ্টর? আর এবার হটস্পটে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেই হবে, যে খবর চিন্তার চাঞ্চল্যকর খবর। পাক চর কাণ্ডে এবার জুড়ে গেল কলকাতার নাম। পাক চর চক্রে জড়িত সন্দেহে এবার কলকাতায় আটক করা হয়েছে একজনকে। তপসিয়ার এক হোটেলের নিরাপত্তা রক্ষীকে আটক করলো এনআইএ। নিউ টাউনে এনআইএর দফতরে নিয়ে গিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। 1 মাসের বেশি তপসিয়ার হোটেলের রক্ষীর কাজ করছিলেন এই সন্দেহভাজন। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয় সিআরপিএফ এবং এএসআই মতিরাম জটকে। সেই তদন্তেই তাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতার 3 জায়গায় তল্লাশি চালায় এনআইএ। পার্ক সার্কাস, আলিপুর, খিদিরপুর, এই সমস্ত এলাকায় পৌঁছে যায় এনআইএ। সিআরপিএফ এবং এএসআই এর গ্রেফতারের পরবর্তী তদন্তে কলকাতায় তল্লাশি। কলকাতা সহ দেশের 15 জায়গায় তল্লাশি চালিয়েছে আজকে জাতীয় তদন্তকারী সংস্থা। খিদিরপুরে ট্রাভেল এজেন্সি থেকে বেশ কিছু আর্থিক লেনদেন সংক্রান্ত নথিও পায়। মর্নিং আমাদের এখানে এনআইএর টিম এসেছিলেন ওনারা, তো এই ব্যাপার। কাকে নিয়ে গেছেন এখান থেকে? এখানে একজন কাজ করতেন, কর্মী ছিলেন আমাদেরই, উনি সিকিউরিটি আমাদের যে সিকিউরিটি এজেন্সি মারফত যেটা রয়েছে, এজেন্সি মারফতে উনি এখানে কাজ করতেন।
তো উনি আজকে সকালবেলা এসেছিলেন, তো তখনই ওনাকে এখান থেকে ওরা নিয়ে গেছে। বিগত এক মাসও নয়, এরকমই এরা মানে মাঝখানে এসছেন উনি, একটা সিকিউরিটি ছেড়ে দিতে উনি জবে ঢুকেছেন, এখানে কাজ করছেন। আশিস ঘোষ, বিএমবি এজেন্সি, বিএমবি সিকিউরিটি, বিএমবি সিকিউরিটি। উনি আপাতত 20-25 দিন ধরে কাজ করছেন, একজন ছেড়ে দিয়েছিলেন, মাঝখানে উনি আবার ঢুকেছিলেন। তো তোপসা রোডের ওপরে হোটেল সাউথ ইন্টারন্যাশনাল, আর এখানেই আজকে সকালবেলায় এনআইএ এর যারা অফিসার আধিকারিকরা তারা এখানে এসেছিলেন আজকে সকালবেলাতে, এবং এখানে গত 1 মাস 9 দিনের ওপর ধরে এখানে একজন বিএমডব্লিউ এর যে বিএমবি আপনাদের যেটা বিএমবি সিকিউরিটি এজেন্সি তার হয়ে তার পক্ষ থেকে এখানে এসেছিলেন একজন যিনি সিকিউরিটির কাজ করতে, তাকে আজকে তুলে নিয়ে গেছেন এনআইএ এর আধিকারিকরা পাক চর সন্দেহে। যদিও এখানে যারা হোটেলের কর্মী বা রিসেপশনে রয়েছেন তারা বলছেন খুব বেশি দিন কাজ করছিলেন না তিনি। তার নাম ওয়াকিল আহমেদ, বয়স মধ্যবয়স্ক হবেন তিনি। একজন সিকিউরিটি তিনি ছেড়ে দেবার জন্যই তার বদলি হিসেবে এই যে বিএমবি এজেন্সি তাকে পাঠিয়েছিল, তার বেশি তারা কিছু জানেন না। এনআইএ অফিসাররা সকালবেলা আসেন এবং কিছু কথাবার্তা বলার পরেই তাকে এখান থেকে নিয়ে চলে যান। ক্যামেরায় দীপঙ্কর জানের সাথে দীক্ষা ভুইয়া, TV9 বাংলা, কলকাতা। আর আজকে হটস্পটে শুরুতে আপনাদেরকে বলেছিলাম কি কি নিয়ে কথা হবে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় খবর ফুঁসছে তিস্তা। তাই এবার আমাদেরকে সিকিমের দিকে নজর রাখতেই হচ্ছে। সিকিমে হাই অ্যালার্ট, সিকিমের প্রত্যন্ত অঞ্চলে প্রবল বৃষ্টি হচ্ছে, হু হু করে বাড়ছে তিস্তার জল। পরিস্থিতি মোকাবিলায় চুংথাঙে পর্যটকদের পারমিট দেওয়া বন্ধ করেছে। কিন্তু একটা ছবি আপনাদেরকে দেখাবো, যে ছবি ভয়ঙ্কর। আসুন আমার সঙ্গে বিগ ওয়ালে নজর রাখুন, যে ছবি দেখলে চমকে উঠবেন। ছবিটা দেখুন, চারিদিকে শুধু জল, শুধুই জল, ঘর বাড়ি। আমি ছবিটা একটু মুভ করলে মানে ঠিক ক্যামেরা যখন ডান দিকে ঘুরছে আস্তে আস্তে আরো পরিষ্কার হবে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। এই যে ঠিক পার্টিকুলার আমি এখানটা একটু নজর দিতে বলবো, যেখানে বোঝা যাচ্ছে যে ঘর বাড়ি ডুবে গিয়েছে। এই যে একেবারে ফুল স্ক্রিনে ছবিটা দেখুন, ভালো করে দেখুন ছবিটা, যেখানে বোঝা যাচ্ছে এই মুহূর্তে উত্তর সিকিমের কি অবস্থা। টুং এলাকায় ধস নেমেছে, রাস্তা বন্ধ। তিস্তায় নজর রাখতে ইতিমধ্যেই কন্ট্রোল রুম খোলা হয়েছে গ্যাংটকে। দুর্যোগ মোকাবিলায় সিকিম প্রস্তুত, কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর। সেই ছবিটা TV9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গের ছবি এই মুহূর্তে আমরা TV9 বাংলায় তো দেখালামই, কিন্তু এবার একটু আমি দক্ষিণের দিকে আসতে চাইবো। বেশি বৃষ্টি হলেও এবারও মাত্রা ছাড়া জল ছাড়ার ইঙ্গিত ইতিমধ্যে ডিভিসি দিয়ে দিয়েছে। ফি বছর আমরা জানি প্রতি বছর হাওড়া হুগলি ভাসলে ডিভিসির দিকে আঙুল তোলে রাজ্য, আর সে কারণেই বর্ষা হাজির হওয়ার মুখেই অশনির সংকেত দিয়ে রেখেছে ডিভিসি। ডিভিসি চেয়ারম্যান স্পষ্ট করে দিয়েছেন, অল্প সময় যদি বেশি বৃষ্টি হয় তাহলে জল ছেড়ে দেওয়া ছাড়া গতি নেই। রাজ্য সরকার ও ডিভিসির মধ্যে বৈঠক হয়েছে, যেখানে রাজ্য আগে ভাগেই জানিয়ে দিয়েছে এক লপ্তে জল ছাড়া যাবে না, জল যেন ধীরে ধীরে ছাড়া হয়। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির। গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়বেন আশিস ঘোষ। শুক্রবারই কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। উপনির্বাচনে হাতি শিবিরের প্রার্থী কাবিল উদ্দিন শেখ কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়েছে বামেরা। ইতিমধ্যেই কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। চাপে পড়ে বিএনপিকে ফের বৈঠকে ডাকলো ইউনূস। 2রা জুন যমুনা ভবনে বিএনপি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে ইউনূসের ওপর চাপ বাড়িয়েছে বিএনপি। আর এদিকে 26 জুনের আগে ভোট করাতে নারাজ ইউনূস। জাপান সফরে গিয়ে বিএনপিকে দোষারোপ করেছে ইউনূস। ভোট চাওয়ার নাম না করে বিএনপিকে আক্রমণ করেন ইউনূস। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, yes yes, MDH